ভাইজান, ও ভাইজান, একটু খারান না। এই শীতের রাইতে এমন কুয়াশার মধ্যে মানুষ তো দূরের কথা, পেট নিয়ে তো ঘর থেকে বাইর হইব না। আমরা কই যাইতাছি? পেট নির্গরের খবর তোরে কে দিল রে রতন? তুই কি পেট নীর লগে আড্ডা মারস নাকি? তাড়াতাড়ি পাসালা, মণ্ডল মশাই খবর পাঠাইছে কাল নাগিনীর ঘাটে নাকি একটা লাশ আটকায় আছে। কাল নাগিনীর ঘাটে? ভাইজান, আপনি কি পাগল হইছেন? ওই ঘাটে তো রাইতে মাঝিরাও নাও বিরায় না। গত বছর ওই ঘাটে হারান কাকা মাছ ধরতে গিয়া আর ফিরে আসে নাই। আমি যাবো না ভাইজান। না গেলে হেরিকেনটা রাইখা তুই এক লাইবারি যা। তয় মনে রাখিস, এই রাস্তায় কিন্তু বাঁশঝাড়ের ওই কানা ভুট্টা করে এক লাপাইলে কিন্তু ঘাড় মটকায়া দিব। ইয়া মাবুত, নানা ভাইজান, আমি আপনার লগেই যাবো। তয় ভাইজান, লাশ তো জল এই বাসে, এইটার লাগে আমাকে এত রাইতে যাওয়ার কি দরকার? দরকার আছে বইলাই তো ডাকছে। মণ্ডল মশাইয়ের লোক কইল লাশটা নাকি গত 2 দিন ধইরা ওই একই জায়গায় ভাসতাছে। স্রোত আছে, তাও ভাইসা যায় না, পারেও আসে না। মনে হইতাছে কেউ তার পা দইরা জলের নিচে টাইনা রাখছে। তারা ঘাটে এসে পৌঁছালো। নদীর জল কুচকুচে কালো। ঘাটের কাছে একটা পুরনো বটগাছ ডালপালা ছড়িয়ে আছে। মণ্ডল মশাই এবং আরো 2-3 জন গ্রামবাসী ভয়ে ভয়ে দূরে দাঁড়িয়ে আছে। করিম ও রতনকে দেখে তারা সামনের দিকে এগিয়ে এলো। হ্যাঁ, বাসাইলা করিম, তুমি না আসলে আজ রাইতে গ্রামের কেউ শান্তিতে ঘুমাইতে পারতো না। ঘটনা কি মণ্ডল মশাই? লাশ কার? কিছু বুঝবার পারলেন? না গো, মুখ তো দেখা যায় না, উপর হইয়া ভাসতাছে। কিন্তু ভয়ের কথা ওইটা না। ভয়ের কথা হইল বিকেলে আমার লগি দিয়া লাশটা পারে টানার চেষ্টা করছিল, কিন্তু লগি সোয়ানোর সাথে সাথে লাশটা নাকি জলের তলায় গিয়া আবার একটু দূরে ভাইসা উঠে, জ্যান্ত মানুষের মতো লুকাচুরি খেলতাছে। উস্তাদ, কামটা তো সুবিধার মনে হইতাছে না। এইটা নির্ঘাত জলের ভূত। চলেন, চইলা যাই। রতন, চুপ কর। জলের ভূত বইলা কিছু নাই। কোনো ডালের লগে হয়তো শার্ট আটকায়া গেছে। রতন, ওই ছোট ডিঙি নৌকাটায় ওঠ, লগিটা নে হাতে, আমি লাশ তুই লামতাছি। করিম আর রতন ডিঙি নৌকা নিয়ে লাশের দিকে এগিয়ে যাচ্ছে। হ্যারিকেনের আলো জলের ওপর কাঁপছে। কয়েক হাত দূরেই লাশটা উপর হয়ে ভেসে আছে, গায়ে একটা ছেঁড়া ফতুয়া। পরিবেশ একদম নিশ্চুপ, শুধু বৈঠা চালানোর ছলাৎ ছলাৎ শব্দ শোনা যাচ্ছে। রতন, নৌকা থামা, হ্যারিকেনটা ভালো কইরা লাশের দিকে ধর। আমি বাঁশের আকড়া দিয়া লাশের জামাটা বাজাইয়া টান দিব, তুই শক্ত কইরা বইসা থাকিস। উস্তাদ, আমার বুকের ভিতর কেমন জানি করতাছে। লাশের গা দিয়া পচা গন্ধের বদলে কেমন একটা পোড়া পোড়া গন্ধ আইতাছে, খেয়াল করছেন? হ, গন্ধটা তো অদ্ভুত। আচ্ছা যাই হোক, বিসমিল্লাহ। করিম বাঁশের মাথায় লাগানো লোহার আকড়াটা দিয়ে লাশের ফতুয়াটা আটকে নিজের দিকে টানতে শুরু করলো। লাশটা নৌকার একদম কাছে চলে এসেছে। করিম লাশের কাঁধ ধরে তাকে সোজা করে নৌকায় তোলার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। যে লাশটা এতক্ষণ নিথর ছিল, তার একটা বরফের মতো ঠান্ডা হাত হঠাৎ করে জলের নিচ থেকে উঠে এসে করিমের ডান হাতটা শক্ত করে চেপে ধরল। লাশের মুখটা ধীরে ধীরে জলের উপর ভেসে উঠল। চোখ দুটো খোলা, কিন্তু চোখের মণি বলতে কিছু নেই, পুরোটাই টকটকে লাল। আর তার ঠোঁট দুটো ফুঁড়ে বেরিয়ে এসেছে দুটো অস্বাভাবিক বড় দাঁত। এত তারা কিসের রে করিম? আমার সাথে একটু জলেই থাক না। উস্তাদ, উস্তাদ গো! নৌকাটি প্রচণ্ড জোরে দুলছে। রতনের হাত থেকে পড়ে যাওয়া হ্যারিকেনের কাঁচ ভেঙে নৌকার পাটাতনে কেরোসিন ছড়িয়ে পড়েছে। সেখানে দপদপ করে ছোট্ট একটা আগুন জ্বলে উঠল।
সেই লালচে আলোয় লাশের বিকৃত মুখটা আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। লাশের বরফ শীতল হাতের চাপে করিমের মনে হচ্ছে তার হাড় গুঁড়ো হয়ে যাবে। রতন ফিরলাবি না, লগিটা নে, লগি দিয়া ওর মাথায় বাড়ি দে। উস্তাদ গো, আমি পারুম না। ও চোখ দেখছেন, ও তো মানুষ না, ও তো রাক্ষস। আমারে মাফ করে দেন উস্তাদ, আমি লাভ দিয়া সাঁতরাইয়া চলে যাবো। চুপ কর হারামজাদা, এই রাইতে সাঁতরাইলে এই জলের ভুত্তর পা চাইপা ধইরা পাতালপুরিতে নিয়ে যাইব। লগি না ধরলে আমি নিজেই তোরে ধাক্কা দিয়া ফালাইয়া দিমু। রতন ভয়ে চোখ বন্ধ করে বাঁশের লগিটা হাতে নিল এবং আন্দাজে একটা বাড়ি মারল। কিন্তু বাড়িটা লাশের মাথায় না লেগে করিমের কাঁধের কাছে লাগলো। আহ, আরে গাধা, আমারে মারতাছস কেন? সাইডা দে, তোর কিচ্ছু করতে হইব না। করিম বুঝতে পারল এই অপশক্তির সাথে গায়ের জোরে পারা যাবে না, বুদ্ধি খাটাতে হবে। তার মনে পড়ে গেল পুরনো দিনের এক অভিজ্ঞতার কথা। কালো জাদুতে ভর করা লাশ, লোহা আর আগুন ভয় পায়। করিম তার বাঁ হাতে নৌকার পাটাতনে জ্বলতে থাকা কেরোসিনের আগুন থেকে একটা জ্বলন্ত কাঠের টুকরো তুলে নিল। তুই জ্যান্ত না মরা আমি জানি না, তয় করিমের হাত ধইরা এই জীবনে কেউ পার পায় নাই। নে, খাই যা। করিম জ্বলন্ত কাঠের টুকরোটা লাশের সেই লাল চোখের দিকে চেপে ধরল। আগুন লাগার সাথে সাথেই জলের ওপর ছ্যাদ করে একটা বিকট শব্দ হলো। লাশটা কোনো মানুষের মতো নয়, বরং একটা বন্য পশুর মতো হিসি শব্দ করে উঠে বসল এবং তার হাতের মুঠোটা আলগা হয়ে গেল। রতন, বইটা আমার, জলদি পাড়ের দিকে টান। রতন জীবন বাজি রেখে চোখ বন্ধ করে পাগলের মতো বৈঠা মারতে শুরু করলো। নৌকা তীব্র বেগে পাড়ের দিকে এগুতে থাকলো। পেছনে তাকাতেই করিম দেখল লাশটা জলের ওপর সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তার অর্ধেক শরীর জলের নিচে, বাকি অর্ধেক ওপরে। সে নৌকার দিকে তাকিয়ে একটা বীভৎস চাপা হাসির শব্দ করছে। নৌকা পাড়ে এসে সজোরে ধাক্কা খেল। রতন এক লাফ দিয়ে কাদামাটিতে আছড়ে পড়ল এবং এক দৌড়ে মণ্ডল মশাইয়ের পেছনে গিয়ে লুকালো। করিম হাঁপাতে হাঁপাতে নৌকা থেকে নেমে এলো। তার ডান হাতটা নীল হয়ে গেছে। কি হইল করিম? আর ওইটা কি জলের মধ্যে খাড়াই আছে? আমার তো দেখা আটটা শুকাইয়া যাইতাছে। ওইটা সাধারণ লাশ না মণ্ডল মশাই, ওইটারে জ্যান্ত করা হইছে। আমি ওর গা দিয়া পচা গন্ধ পাই নাই, পাইছি ধুনো আর চিতার ছাইয়ের পোড়া গন্ধ। কেউ হয়তো খুব শক্তিশালী কালো জাদু কইরা এই লাশটার এই ঘাটে পাহারাদার বানায় রাখছে। পাহারাদার? কিন্তু পাহারাদার তো জ্যান্ত মানুষ হয়, মরা মানুষ পাহারা দিব কেমনে? আর কারেই বা পাহারা দিব? হ্যাঁ, এইটাই তো আসল রহস্য রে রতন। কেউ হয়তো চায় না এই কালনাগিনীর ঘাটে রাইতের বেলা কোনো মানুষ আসুক। নিশ্চয়ই এই জলের তলায় এমন কিছু লুকানো আছে যেইটা কেউ দেখা ফেলুক, তা অপরাধীরা চায় না। হঠাৎ নদীর জল প্রবল বেগে তোলপাড় হতে শুরু করলো। ছলাৎ ছলাৎ শব্দে সেই লাশটা জলের ওপর দিয়ে ঘেঁষতে ঘেঁষতে নদীর পাড়ের দিকে আসতে থাকলো। তার চোখ দুটো দিয়ে যেন আগুন জ্বলছে। গ্রামের লোকেরা ভয়ে যে যার মতো উল্টো দিকে দৌড় দিল। শুধু করিম শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। রতন, পালাবি না, তুই আমার ডান হাত। আমারে ওই লোহার শিকলটা দে, যেইটা দিয়া নৌকা বাতা থাকে। জলদি। রতন এবার আর না পালিয়ে কাঁপতে কাঁপতে নৌকার মোটা লোহা দিয়ে তৈরি নৌকোনের শিকলটা করিমের হাতে তুলে দিল। লাশটা কাদা মাখানো শরীর নিয়ে ডাঙায় উঠে এসেছে। তার মুখ থেকে সেই গড়গড় শব্দটা বের হচ্ছে। সে সোজা করিমের দিকে হাত বাড়িয়ে তেড়ে আসছে। আইস তোর জাদুর শিকড় আমি উপরা